শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের তিনটি ছোট শিশু ভাটি, রাজু আর কার্তা সন্ধ্যার ঠিক আগে মাঠে খেলাধুলা করছে। চারদিকে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। তখন ভাটি ওদের বলে, চলো এবার বাড়ি ফিরি, সন্ধ্যা হয়ে গেছে। কারণ এই গ্রামের সবাই বিশ্বাস করে সূর্য ডুবে যাওয়ার পর পুরো গ্রাম জুড়ে এক অশুভ শক্তি ঘুরে বেড়ায়, তাই সন্ধ্যার পর কেউই বাড়ির বাইরে থাকে না। কিন্তু রজত আর কার্তা ভাটির কথা একেবারেই শোনে না। তারা খেলতে খেলতেই জঙ্গলের ভেতরে রাখা খড়ের বড় একটি গাদার মধ্যে ঢুকে পড়ে। কার্তা যখন ভেতর থেকে একটি লাঠি বের করতে যায়, ঠিক তখনই খড়ের গাদার ভেতর থেকে একটা ভয়ঙ্কর হাত তার হাত শক্ত করে চেপে ধরে। কার্তা ভয়ে চিৎকার করে ওঠে এবং প্রাণপণে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ভাটির কানে একটি কর্কশ অশুভ কণ্ঠস্বর ভেসে আসে, তোর হাতটা আমাকে দিয়ে দে। ভাটি আতঙ্কে দৌড়ে পালাতে যায়, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে জঙ্গলের গভীরে নিয়ে যেতে শুরু করে। সে প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রজত তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। এদিকে কার্তা শেষ শক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে তার একটি আঙুল কেটে যায়। রক্তাক্ত অবস্থায় সে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর গল্পটি হঠাৎ 30 বছর সামনে এগিয়ে যায়। এবার আমাদের পরিচয় হয় দুই কিশোর, সামান আর আদির সঙ্গে। সেদিন তারা স্কুলে যেতে দেরি করে ফেলেছিল, তাই প্রাণপণে দৌড়ে স্কুলের দিকে ছুটছিল। পথে তাদের দেখা হয় এক বৃদ্ধ লোকের সঙ্গে, যে বহু বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে এখন একা জঙ্গলে ঘুরে বেড়ায়। অবশেষে তারা স্কুলে পৌঁছায়, কিন্তু যথারীতি দেরি করায় শিক্ষিকা ভীষণ রেগে যান এবং শাস্তি হিসাবে ক্লাস শেষ হওয়ার পরও তাদের স্কুলে আটকে রাখেন। একই ক্লাসে পড়ে আও নামে একটি মেয়ে। সে পড়াশোনায় খুব ভালো, তাই শিক্ষিকার সবচেয়ে প্রিয় ছাত্রী। সেদিন তার সুন্দর হাতের লেখার জন্য শিক্ষিকা তাকে একটি কলম উপহার দেন। অন্যদিকে সামানের প্রতিদিনের কাজ ছিল গ্রামের একটি দোকানে মধু পৌঁছে দেওয়া, কিন্তু সেদিন স্কুলে দেরি হওয়ার কারণে সে সেই কাজটাই ভুলে যায়। দোকানের মালিক তাকে কড়া গলায় বলে, এভাবে দায়িত্ব জ্ঞানহীন হলে আমি কিন্তু তোমার বড় ভাই শ্যামপুরের কাছে অভিযোগ করব। তিনি আরো বলেন, সামানের বড় ভাই আর অসুস্থ দাদিকে নিয়ে সংসার চালাতে কত কষ্ট করেন, তাই সামানেরও একটু দায়িত্বশীল হওয়া উচিত। এরপর আমরা দেখি সামানের বড় ভাই খাবার নিয়ে গ্রামের এক বৃদ্ধার কাছে যায়। প্রতিদিনের মতো সেদিনও তিনি তাকে খাবার দিয়ে বলেন, যত তাড়াতাড়ি পারো ফিরে যাও, সন্ধ্যা নামতে চলেছে। কারণ গ্রামের সবাই জানে সূর্য ডোবার পর বাইরে থাকা মানেই বিপদকে নিজের হাতে ডেকে আনা। এদিকে গ্রামের সব বাচ্চারা মসজিদে জড়ো হয়। সেখানে ইমাম সাহেব সবাইকে সতর্ক করে বলেন, সন্ধ্যার পর কখনো বাইরে ঘোরাঘুরি করবে না, আজানের আগেই মসজিদে চলে আসবে। এতে যেমন শৃঙ্খলা তৈরি হবে, তেমনি অশুভ শক্তির হাত থেকেও নিরাপদ থাকবে। এরপর আমরা সামানের বাড়ি দেখি। তার দাদি পক্ষাঘাতে আক্রান্ত, তিনি নিজের থেকে উঠতে বা বসতে পারেন না। ঠিক তখনই সামানের বড় ভাই বাড়িতে ফিরে আসে। মধু পৌঁছে না দেওয়ার জন্য সে সামানের ওপর প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় তাকে একটা চড় মেরে বলে, আর একবার যদি এমন করিস তাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। এরপর সে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং বলে, পরদিন ফিরে আসবো। ভাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সামান হঠাৎ অনুভব করে যেন বাড়ির ভেতরে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। সে চারদিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। মুহূর্তের মধ্যেই শব্দটা মিলিয়ে যায়। তখন সে ভাবে হয়তো সবটাই তার মনের ভুল। পরদিন সকালে সামান দুটো মধুর বোতল নিয়ে স্কুলে বের হয়, যাতে একসঙ্গেই দুটো ডেলিভারি দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনও সে স্কুলে দেরি করে পৌঁছায়। ফলে শিক্ষিকা আবারও রেগে যান এবং আগের মতোই সামান ও আদিকে শাস্তি দেন। সন্ধ্যায় শাস্তি শেষ হলে তারা সবাই গ্রামে আয়োজিত একটি নাটক দেখতে রওনা দেয়। অন্যদিকে কার্তাকে জঙ্গলের ভেতরে দেখা যায়। হঠাৎ করেই চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। আকাশ রক্তলাল রং ধারণ করে, চারদিকে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এই দৃশ্য দেখে কার্তার শরীর কেঁপে ওঠে, কারণ ঠিক 30 বছর আগে যেদিন ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছিল, সেদিনও আকাশ ঠিক এমনই লাল হয়ে গিয়েছিল। এদিকে নাটক দেখতে যাওয়ার পথে সামান তার শিক্ষিকাকে নিয়ে বিরক্ত হয়ে বন্ধুদের বলে, ও যদি মরে যায় তাহলেই বাঁচি। কথাটা শুনেই তাদের সঙ্গে থাকা এক বৃদ্ধ গাড়োয়ান রেগে গিয়ে বলেন, এমন অশুভ কথা কখনো মুখে আনবে না। কিছু কথা আছে যেগুলো বললেই সত্যি হয়ে যায়। এরপর আমরা দেখি নতুন শিক্ষিকা মিস ওয়ার্ন নিজের বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু সেদিন রাতেই তার সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই তার সামনে হাজির হয় সেই বীভৎস বুড়ি সদৃশ্য দানবটি। তার চোখ মুখে ছিল এক অমানবিক হিংস্রতা। কয়েক মুহূর্তের মধ্যেই সে মিস ওয়ার্নের উপর আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে।
অর্থাৎ রাগের মাথায় সামান যেটা বলেছিল ও মরে গেলেই ভালো হতো, অদ্ভুতভাবে সেটাই যেন সত্যি হয়ে গেল। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মিস ওয়ার্ন মারা গেছেন। তবে কেউই আসল ঘটনা জানতো না। সবার ধারণা এটি শুধুই একটি দুর্ঘটনা। এই খবর শুনে সেই বৃদ্ধ গাড়োয়ান তড়িঘড়ি করে গ্রামে ফিরে আসে। তার মনে হয় হয়তো বহু বছর আগের সেই ভয়ঙ্কর অভিশাপ আবার জেগে উঠেছে। সে সামানকে বোঝানোর চেষ্টা করে, দেখেছিস তো, কিছু কিছু কথা মুখে আনাই উচিত নয়। এই গ্রামের কিছু অশুভ শক্তি মানুষের বলা কথাকেই সত্যি করে তোলে। কিন্তু সামান এসব বিশ্বাস করতে চায় না। তার মনে হয় শুধুমাত্র কথা বললেই কখনো কোনো ঘটনা সত্যি হতে পারে না। তবে সেই রাতেই সামান নিজের বাড়িতে আবার সেই ভয়ঙ্কর বুড়ি দানবটিকে দেখতে পায়। দানবটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই সামানের শরীর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর গল্পে আসে নতুন শিক্ষিকা। আদি ও আয়ু তাকে গ্রামে নিয়ে আসে। তিনি জানান আসার পথে ভুল রাস্তা ধরে অন্য একটি গ্রামে চলে গিয়েছিলেন, তাই এত দেরি হয়েছে। গ্রামে পৌঁছে সবাই তাকে স্বাগত জানায়। দূরে দাঁড়িয়ে কার্তা চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। নতুন শিক্ষিকাকে দেখে তার মুখে অদ্ভুত এক উদ্বেগের ছাপ ফুটে ওঠে। পরদিন সামান আবার স্কুল দেরি করে আসে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো নতুন শিক্ষিকা তাকে একটুও বকাঝকা করেন না, বরং শান্তভাবে ক্লাসে বসতে বলেন। অন্যদিকে সামান মধুর টাকা আনতে দোকানে যায়। সেখানে দোকানদার তাকে জানায় সে আগের ডেলিভারিটাই ঠিকমতো দেয়নি। বাড়ি ফিরে বড় ভাই প্রচন্ড রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। ঠিক সেই সময় সামান আবারও দানবটির কবলে পড়ে। নিজের জ্ঞান হারিয়ে সে বলে ওঠে, তুই মরে যা। পরের মুহূর্তেই সেই অশুভ শক্তি তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলে। আর ভয়ঙ্কর বিষয় হলো সামান নিজের হাতেই তার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করে। হুঁশ ফিরে আসতেই সে বুঝতে পারে কি ভয়ঙ্কর অপরাধ হয়ে গেছে। ভয়ে আতঙ্কিত হয়ে সে দৌড়ে পাশের বাড়ির মুরগিগুলোকে হত্যা করে। এরপর তাদের রক্ত মধুর বোতলে ভরে দোকানে পৌঁছে দেয়, যেন কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু এই কাজ করতে গিয়ে সে ভয়ে কাঁপতে থাকে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে স্কুলে আয়ু বারবার মৃত শিক্ষিকার আত্মাকে দেখতে শুরু করে। আত্মাটি বারবার একই কথা বলতে থাকে এবং একটাই নাম উচ্চারণ করে, সামান। এতে আয়ু ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে গ্রামের কয়েকজন লোক সামানের বাড়িতে আসে। তারা জানতে পারে মধুর বোতলে রক্ত পাওয়া গেছে। দল রহিম সন্দেহ করে এই ঘটনায় নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর সবাই মিলে সামানের বাড়ির দিকে যায়। ঠিক তখনই তারা নদীর ধারে আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে অদ্ভুতভাবে একা একা হাসছিল, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। তারা দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু আদি কোনো প্রশ্নের উত্তর দেয় না। সে শুধু অদ্ভুত এক গুনগুন শব্দ করতে থাকে। নতুন শিক্ষিকা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি ভাবেন হয়তো আদি কিছু বলতে চাইছে, কিন্তু কিছুক্ষণ পর তিনি আতঙ্কিত মুখে বাইরে এসে জানান ও একটা কথাও বলেনি, শুধু একই শব্দ বারবার করছে। দূর থেকে কার্তা সবকিছু দেখছিল। তার মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে ওঠে। পরদিন সামান আবার সেই অশুভ শক্তির বিভ্রম দেখতে শুরু করে। সে যেন কারো নির্দেশ শুনতে পায়। কিছুক্ষণ পর সম্পূর্ণ সম্মোহিত অবস্থায় সে একটি গাছের কাছে যায় আর সেখানেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সামানের মৃত্যুতে আদি আর আয়ু একেবারে ভেঙে পড়ে। নতুন শিক্ষিকা তাদের সান্ত্বনা দেন এবং বলেন শক্ত থাকতে হবে। পরদিন ক্লাসে তিনি আদিকে বোঝান, যা হয়ে গেছে সেটা ভুলে সামনে এগোতে হবে। এখন পড়াশোনায় মন দাও। আদি চুপচাপ মাথা নাড়ে। সন্ধ্যা হয়ে এলে সবাই বাড়ি ফিরে যেতে শুরু করে। একজন শিক্ষক বলেন, এত রাতে আদিকে একা পাঠানো ঠিক হবে না। তখন নতুন শিক্ষিকা বলেন, আমি নিজেই ওকে বাড়ি পৌঁছে দেব। পথে তিনি আদিকে বলেন, মৃতদের জন্য প্রার্থনা করলে তাদের আত্মা শান্তি পায়। কিন্তু প্রার্থনা শেষে বাইরে বেরোতেই আদির হঠাৎ সামনে ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই সেই আত্মা তাকে গ্রাস করে। আদি আবারও অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে যায়। একই সময়ে গ্রামের একজন ব্যক্তি বাড়িতে ফিরে দেখে তার বাবা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ঠিক এমন ঘটনা এর আগে সামানের বাড়িতেও ঘটেছিল। কেন বারবার একই ঘটনা ঘটছে? এর উত্তর লুকিয়ে আছে আরো গভীর এক রহস্যের মধ্যে। পরদিন স্কুলে ছুটি হয়ে যায়। সবাই মিলে চলে গেলেও আদি একা ক্লাসরুমে বসে থাকে। আয়ু তার জন্য ভীষণ চিন্তিত ছিল। রাতে বাড়ি ফিরে আয়ু আবারও মৃত মিস ওয়ার্নের আত্মাকে দেখতে পায়। সেই আত্মা এবারও একটাই নাম উচ্চারণ করে, সামান। আর ঠিক সেখান থেকেই গল্প আরো ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। এরপর আয়ু আদিকে খুঁজতে ক্লাসে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আদি নেই। সে পুরো স্কুল তার আশেপাশের জায়গা খুঁজেও তার কোনো সন্ধান পায় না।
এদিকে আমরা দেখি সেই অশুভ বুড়ি দানবটি একটি ছোট শিশুকে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে। সারা রাত ধরে গ্রামের লোকজন শিশুটিকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খোঁজই মেলে না। পরদিন স্কুল ছুটির পর আয়ু নতুন শিক্ষিকার কাছে একটি তাবিজ নিয়ে আসে। সে বলে, এটা আপনার কাছে রাখুন, এতে অশুভ শক্তি আপনার কাছাকাছি আসতে পারবে না। কিন্তু শিক্ষিকা তাবিজটি হাতে নিয়েই নিচে ফেলে দেন। তিনি হেসে বলেন, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। আয়ু অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি কিছুতেই বিশ্বাস করেন না। সেদিন সন্ধ্যায় দল রহিম ও গ্রামের ইমাম সাহেব একটি মৃত ছাগল দেখতে পান। একই সময়ে গ্রামের অন্য লোকেরা সামানের মৃতদেহটি আবার তার বাড়ির সামনে পড়ে থাকতে দেখে, অথচ তাকে আগেই কবর দেওয়া হয়েছিল। অর্থাৎ কেউ বা কিছু কবর থেকে লাশটি তুলে এনে সেখানে রেখে গেছে। এতে পুরো গ্রাম আতঙ্কে ভরে যায়। অন্যদিকে আয়ু হঠাৎ আদির মুখোমুখি হয়, কিন্তু আদি আর আগের মতো নেই। সে একটি কুকুরকে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার চোখ মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর উন্মাদনা। আয়ু ভয়ে দৌড়ে পালায়। দল রহিমের স্ত্রী তাকে নিজের ঘরে লুকিয়ে ফেলেন, কিন্তু ঠিক তখনই আদি বাড়ির পেছন দিয়ে ঢুকে আক্রমণ করতে যায়। শেষ মুহূর্তে আমিন এসে তাকে আটকায়, একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে অচেতন করে ফেলে। এরপর সবাই মিলে আদিকে মসজিদে নিয়ে যায়। ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে তার উপর রুকাইয়া করতে শুরু করেন। কিছুক্ষণ পর আদি প্রচণ্ড বমি করে এবং ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সবাই বুঝতে পারে তার শরীরে কোনো অশুভ শক্তি ভর করেছিল। এদিকে কার্তাকেও গ্রামের লোকেরা জিজ্ঞাসাবাদ করতে থাকে। আমিন সবাইকে জানায় সে নিজের চোখে দেখেছে আদি কবরস্থান থেকে সামানের লাশ তুলে এনে বাড়ির সামনে রেখে গেছে। শুধু তাই নয়, কুকুরটিকেও সেই হত্যা করেছে। কিন্তু গ্রামের একজন লোক দাবি করে ঘটনার আগে সে কার্তাকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেছিল। ব্যাস, আর কোনো প্রমাণ ছাড়াই পুরো গ্রামের লোকজন কার্তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে বেধড়ক মারধর করে। কোনো মতে দল রহিম তাদের থামিয়ে বলেন, এখনই কাউকে অপরাধী বলা যাবে না, আগে সত্যিটা বের করতে হবে। তাই কার্তাকে আপাতত বাড়িতে আটকে রাখা হয়। এদিকে আয়ু নতুন শিক্ষিকাকে বোঝানোর চেষ্টা করে যে কার্তা নির্দোষ। ঠিক তখনই শিক্ষিকা জানতে পারেন আয়ু নিয়মিত এক রহস্যময় বৃদ্ধা লিংসের কাছে যায়। এরপর গল্পটি আমাদের নিয়ে যায় একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকে। লিংসে আয়ুকে বলেন, যেদিন আকাশ রক্তলাল হয়ে যায়, চারদিকে অদ্ভুত বাতাস বইতে শুরু করে, বুঝবে ব্ল্যাক মাদার ফিরে এসছে। তিনি জানান ব্ল্যাক মাদার হলো এক ভয়ঙ্কর অশুভ আত্মা, যে শিশুদের শিকার করে নিজের শক্তি বাড়ায়। এই সত্যিই যাচাই করার জন্য তিনি আয়ুকে একটি তাবিজ দিয়েছিলেন, কিন্তু নতুন শিক্ষিকা সেই তাবিজ ফেলে দিয়েছিলেন। তখনই লিংসে বুঝে যান শিক্ষিকার ভেতরেই অশুভ শক্তির প্রভাব পড়েছে। তিনি আরও জানান ৩০ বছর আগে এই একই দানব ভাটিকাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। সেই ঘটনার পর থেকেই কার্তা এই সত্যিটা জানে, তাই সে এতদিন ধরে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিল। লিংসে বলেন, যদি এখনই আদিকে বাঁচানো না যায় তাহলে তার পরিণতিও সামানের মতো হবে। এদিকে আয়ু বুঝতে পারে সময় খুব কম। সে দ্রুত দল রহিমের বাড়িতে গিয়ে কার্তাকে মুক্ত করে। কার্তা তখন গুরুতর আহত, তবুও সে আয়ুকে বলে, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের যেভাবেই হোক আদিকে বাঁচাতে হবে। এরপর তারা আলাদা হয়ে যায়। আয়ু আদিকে খুঁজতে বের হয় আর কার্তা চলে যায় লিংসের বাড়িতে। সেখানে পৌঁছাতেই লিংসে তার আসল রূপ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই তিনি ভাটিকার রূপ ধারণ করেন। কার্তার বহু বছর পুরানো দুঃস্বপ্ন আবার তার চোখের সামনে ফিরে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ৩০ বছর আগে ব্ল্যাক মাদার ভাটিকার শরীর দখল করেছিল। তারপর একে একে সবাইকে হত্যা করে শেষ পর্যন্ত ভাটিকাকেও মেরে ফেলে। এরপর থেকেই সে ভাটিকার রূপ ধারণ করে মানুষের সামনে আসে। এদিকে ব্ল্যাক মাদার এবার আদিকেও নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ঠিক সেই সময় পূর্ব আকাশে সূর্য উঠতে শুরু করে। সকালের প্রথম আলো পড়তেই অশুভ শক্তির ক্ষমতা দুর্বল হয়ে যায়। ব্ল্যাক মাদার ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। অন্যদিকে আদি আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আসে। সবাই ভেবেছিল অবশেষে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সিনেমার শেষ দৃশ্যে পরিচালক আমাদের জন্য রেখে দেন এক ভয়ঙ্কর চমক। আরেকটি গ্রামের এক ছোট শিশুকে দেখা যায়। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই পরিচিত কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, এদিকে এসো। শিশুটি ধীরে ধীরে সেই কণ্ঠস্বরের দিকে এগিয়ে যেতে থাকে। অর্থাৎ ব্ল্যাক মাদার এখনো ধ্বংস হয়নি। আর ঠিক এই জায়গাতেই শেষ হয়ে যায় ইন্দোনেশিয়ান হরর সিনেমা ওয়াক্তু মাগরিবের গল্প। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।